ইরানে আয়াতুল্লাহ আল খামেনি কিংবা আয়াতুল্লাহ আলী রেজা আরাফি এবং আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। এক এক করে যেহেতু তারা মারা যাচ্ছেন, নিহত হচ্ছেন, হুমকির মুখে আছেন, এই নেতৃত্বের জায়গাটা আসলে কেমন? মানে তাদের কাছে এমন কোনো শক্ত নেতৃত্ব আছে কিনা, নাকি রেজিমটা চেঞ্জ হওয়ার সময়ের ব্যাপার মাত্র? এখন এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? আপনার এই প্রশ্নে দুটো অংশ। একটা হচ্ছে যে রেজিম চেঞ্জ হওয়ার বিষয়টা সময়ের ব্যাপার কিনা, আর একটা বিষয় হচ্ছে যে পাইপলাইনের নেতৃত্ব। দেখুন, ইরানের নেতৃত্বটা বা সেখানকার যোগ্য প্রাজ্ঞ লোকজনের সংখ্যাটা অনেক অনেক বেশি। প্রথম কথা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে ইরানে বর্তমানে যে ধারার নেতৃত্ব বা যে ধারার সরকার ব্যবস্থা চালু আছে, সেই ধারার সরকার ব্যবস্থা এবং সেই ধারার নেতৃত্ব অগণিত যোগ্য প্রাজ্ঞ ব্যক্তি রয়েছেন, অগণিত। আমি তো এই আলী রেজা আরাফির নামই শুনিনি এর আগে। একটু শুনেছে অনেক আগে। আজকে একজন বললেন একটা টক শোতে যে ইনি একসময় বাংলাদেশে এসেছিলেন। এই কথা শুনে আমার তখন একটু হালকা মনে পড়লো যে ব্যাপারটা তাই। অথচ আমি ইরানে থাকা অবস্থায় বহুদিন ধরেই জেনেছি, শুনেছি আরো কয়েকজনের নাম যারা আলী খামেনির মৃত্যুর পর নেতৃত্বে বা সর্বোচ্চ নেতার পদে তারা অধিষ্ঠিত হতে পারেন, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জায়গায় আলী রেজা আরাফি আমি তো শুনিনি, আর যাদের নাম শুনেছি তারা তো এখনো জীবিত। তার মানে তাদের যে এক্সপার্টস অফ অ্যাসেম্বলি যেটাকে বলা হয়, এটা মানে কোনো ঘাটতি নেই, নেতৃত্বের কোনো সংকট নেই। এই যে বিষয়গুলো চলছে ইরান এটা জানেই, এবং সেইভাবেই আপনি নিশ্চয়ই এর আগে জেনেছেন যে এই যুদ্ধ শুরুর আগে বা আলোচনা যখন চলছিল যুদ্ধ লেগে যায় যে কোনো মুহূর্তে, তখনই কিন্তু এরকম একটা খবর এসেছিল এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের এমনভাবে পরিস্থিতির মানে সবকিছু সাজানো আছে যে একজন চলে গেলে তারপরে নেতৃত্ব কে দেবে, তারপরে কে দেবে, তারপরে কে দেবে, এইভাবে স্তর বাই স্তর সব ঠিক করা আছে। ফলে যোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ লোকের কোনো, দক্ষ লোকের কোনো অভাব নেই ইরানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে নেতৃত্বের সংকটে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এটা এক। আর প্রথম প্রশ্ন যেটা ছিল যে রেজিম চেঞ্জ সময়ের ব্যাপার, মানে সময়ের ব্যাপার কিনা, এটাই তো সবচেয়ে বড় লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, আমেরিকা এবং ইসরায়েলের। কিন্তু বড় লক্ষ্য অর্জন করতে গেলে অনেক বেশি কাজ করতে হবে। সেই কাঠখড় পোড়ানো এখনো কিছুই হয়নি আমেরিকা। কিন্তু আমরা দেখতে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো ইসরায়েলদের কাজটা আরো সহজ করে দিচ্ছে। কিরকম? সৌদি আরব কিংবা আমরা যখন কাতারের কথা শুনতে পাচ্ছি, তারা তো আসলে খামেনির মৃত্যুতে বা নিহত হওয়ার খবরের সত্য দূরের কথা, উপরন্তু তাদের এখানে মার্কিন ঘাঁটিতে কেন আসলে ইরান মিসাইল হামলা করলো সেই জবাব তারা চাচ্ছে। দেখেন, এইখানে অনেক কিছু থাকে। আমরা সামনে কিছু দেখি, পেছনে অনেক থেকে যাই। ধরুন সৌদি আরবে যখন হামলা চালিয়েছে, সৌদি আরবে তো হামলা চালিয়েনি ইরান, হামলা চালিয়েছে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে। এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমি শিরোনামে এটা রেখেছি যে সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। ইরান বলছে আমরা এটা করিনি, কিন্তু অনেকে বলছে ইসরায়েল করে ইরানের উপর দায় চাপাচ্ছে, কিন্তু সৌদি বিশ্বাস করছে এটা ইরানই করছে। আচ্ছা, সেটা পরের আলোচনা, আমি সে আলোচনায় পরে আসবো যদি সুযোগ দেন। তো যে কথা বলছিলাম যে এই যে সামনে একটা, ধরুন আমেরিকা তো স্বাভাবিকভাবে বলবে যে আমাদের ঘাঁটিতে ওরা হামলা চালাচ্ছে, তোমরা কিছু বলো না কেন? তো তখন সৌদি আরবকে বলতে হচ্ছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, এখনো পর্যন্ত যুদ্ধের এই তৃতীয় দিন পরে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, এরা কেউ কিন্তু ইরানের দিকে একটা গুলিও ছোড়েনি, যুদ্ধ ঘোষণা করেনি। ফলে আমরা যা দেখছি এবং শুনছি তার পেছনে কিন্তু আরো কিছু থেকে যাচ্ছে। আমি এটা ধরে নিতে পারি যে পর্দার আড়ালে তাদের মধ্যে একটা ঐক্য আছে, থাকতে পারে। এবং আপনি আর একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে এই যে আজকে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে হামলা করে কাতারে, সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইনের পঞ্চম নৌবহরের একদম ঘাঁটি তো ধ্বংসই করে দিয়েছে, সংযুক্ত আরব সব জায়গায়, কুয়েতে। এই যে তাদের ঘাঁটি, এই ঘাঁটির নিরাপত্তা তো অন্তত আমেরিকার দেওয়ার কথা।
একদম। সেই ঘাঁটিগুলো নিরাপত্তা দিতে পারছে না, তার মানে কি সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের, বাহরাইনের, জর্ডানের, কুয়েতের এদের নিরাপত্তা পরে, খোদ মার্কিন ঘাঁটির নিরাপত্তা মার্কিনিরা দিতে পারছে না, এটা তো ফ্যাক্ট।